বর্ষবরণের আয়োজনের জন্য প্রস্তুত রমনা বটমূল চারুকলায় শেষ মুহূর্তের ব্যস্ততা, পাহাড়ে বর্ণাঢ্য বৈশাখী উৎসব। শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ, জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সম্পর্ক এগিয়ে যাবে পারস্পরিক বোঝাপড়ায়, মন্তব্য প্রণয় ভার্মা। Their interaction can help promote better understanding between the two countries in the region. জুলাই অভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিয়ে সরকার পার পাবে না, হুঁশিয়ারি জামায়াত আমিরের। জনগণকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান। হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা, ইরানের বন্দরমুখী জাহাজ অবরোধ করছে যুক্তরাষ্ট্র। কঠোর জবাবের হুঁশিয়ারি আইআরজিসি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবিয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। রাত পোহালেই নতুন ভোরে নতুন আশা নিয়ে বাংলা নববর্ষ। প্রাণের এই উৎসবকে রঙিন করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রমনা বটমূলের শেষ দিনের অনুশীলন করেছেন ছায়ানটের শিল্পী, কলাকুশলীরা। নববর্ষের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈশাখী আয়োজন নির্বিঘ্ন রাখতে স্তর ভিত্তিক নিরাপত্তা বলয় সাজিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। নিষিদ্ধ রাত্রি, সম্মুখে গভীর তিমির, পথ নাই, আলো নাই, তবু সত্য হলো ভোর আসে নববর্ষ। জীর্ণ সলিলতা ছিঁড়ে নতুনের প্রত্যাশায় রমনা বটমূলে ছায়ানটের শিল্পীদের দিনভর অনুশীলন। 1433 বাংলা সনের প্রথম সূর্যোদয়ের সঙ্গে মঙ্গলের বারতা নিয়ে শুরু হবে এবারের বৈশাখের মূল আয়োজন। আমাদের মধ্যে যেসব দ্বন্দ্ব, এগুলো মিটে যাক। আমরা সবাই মিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক হয়ে একসাথে, এক ছাতার নিচে যেন থাকতে পারি। সরকার আসার পরে মনে হচ্ছে না আমরা একটু খুলে একটা জিনিসটাকে পালিত করতে পারবো। ছায়ানটের আশা, এই আয়োজনে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। তাদের সামনে নির্ভয়ে সব ধরনের গান গাইতে চান তারা, চান আবহমান বাংলার ঐতিহ্যকে সমুন্নত রাখতে। আমাদের যে ইচ্ছেটুকু বাঙালিকে আবার নতুনভাবে অনুপ্রাণিত করা, সেই কাজটি আমরা করতে পারবো। প্রতিবারের মতো এবারও নিরাপত্তার চাদরে থাকবে বৈশাখের উৎসব। তাই তো নিরাপত্তার কোনো খামতি রাখতে চায় না আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থাগুলো। সকালে রমনা বটমূলের নিরাপত্তা নিশ্চিতে নানা কার্যক্রম পরিচালনা করে র্যাব। প্রযুক্তি ডগ স্কোয়াড নিয়ে মহড়া দেয় সংস্থাটি। বাহিনী প্রধান জানান, নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেবে না র্যাব। অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিং এর মাধ্যমে নাশকতাকারীদের যে কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ভার্চুয়াল জগতে নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়িয়ে কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য র্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান স্থল এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহে আগত মহিলাদের উত্তপ্ত, ইভটিজিং, যৌন হয়রানি রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি রমনা বটমূলে ছায়ানটের বৈশাখের মূল আয়োজন ঘিরে চলছে কলাকুশলী ও শিল্পীদের শেষ দিকের প্রস্তুতি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 7 দিনব্যাপী বৈশাখী মেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকরা জানিয়েছেন যে এবারের মেলায় 160টি স্টল থাকবে। এর মধ্যে বস্ত্র, নকশিকাঁথা, শতরঞ্জি এবং মণিপুরি শাড়িসহ বিভিন্ন পণ্যের জন্য আলাদা স্টল নির্ধারণ করা হয়েছে। এছাড়া কারুশিল্পী জোন, শিশুদের বিনোদন জোন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ এবং বায়োস্কোপের ব্যবস্থাও থাকবে। এছাড়া প্রান্তিক কারুশিল্পীদের জন্য বিনামূল্যে
13টি স্টল, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর জন্য 2টি এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির জন্য 1টি স্টল বরাদ্দ রয়েছে। কাল বেলা 11:30টায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী এই মেলার উদ্বোধন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়ও নেওয়া হয়েছে বৈশাখী শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। এই কর্মযজ্ঞ দেখতে অনেকেই সেখানে পরিবারের সদস্যদের নিয়ে হাজির হচ্ছেন। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান, এই প্রতিবাদে এবারের শোভাযাত্রা শুরু হবে সকাল 9:30টার দিকে। লুৎফর রহমানের ছবিতে আহমেদ রেজা জানাচ্ছেন বাকিটা। এলো বাঙালির আয়োজন, বাঙালির বৈশাখ। বাংলা নববর্ষ 1433-কে বরণ করে নিতে প্রস্তুত পুরো বাংলা। নামের বিতর্ক ছাপিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে পয়লা বৈশাখের ঐতিহ্যবাহী শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। চারুকলার ৭১তম ব্যাচের আয়োজনে এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। শোভাযাত্রার মূল কাঠামোর মধ্যে আছে ট্যাপা পুতুল। মোরগের পেছনে সূর্যের কাঠামো দিয়ে গ্রামীণ সকালের চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে। শান্তির বার্তা দেবে পায়রা, আর লোক ঐতিহ্যের প্রতীক হিসেবে থাকছে সোনারগাঁয়ের কাঠের হাতি। রং করানোর, ডিজাইন করানোর বাকি আছে এবং সেই ডিজাইন করানোর পরে সুন্দর সুন্দর স্ট্রাকচারগুলি রাজপথে বের হয়ে আসবে। বাঙালি নারীদের যে সাজ, লাল শাড়ি, সাদা শাড়ি, সেটা বৈশাখের একটা প্রতীক আমরা বলতে পারি। শাড়ি, পাঞ্জাবি, এই মোটিভগুলো যেগুলো আমাদের করা হচ্ছে, এগুলোর মাধ্যমে আমরা প্রকাশ করছি। এই ঐতিহ্যকে ধারণ করা এবং আমাদের নিয়ে চলা, এটার একটা বড় অংশ এখানে আসলে পাওয়া যায়। শেষ মুহূর্তে বৈশাখ উদযাপনের পূর্ব প্রস্তুতি দেখতে চারুকলায় ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থীরা। কেউ তুলছেন ছবি, কেউ আবার শিশুদের মোটিভ দেখিয়ে নিচ্ছেন উৎসবের প্রস্তুতি। আমার বাচ্চা ছোটবেলা থেকে আসলে এটা দেখে দেখে বড় হোক যে নববর্ষটা কেমন, কবে হয়, কেমন করে হয়। আজকে চৈত্র সংক্রান্তি হবে, তারপর পয়লা বৈশাখ, তারপরের কয়েকদিন ধরে যে উৎসবগুলো চলছে, এটা যদি আমরা ছোট থেকে তাদেরকে এভাবে না আনি, উৎসাহিত না করি, তাহলে তো ওরা জানবে না। People are very friendly, very kind. Too much colors, amazing. বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। এছাড়া কাপড়ের উপর রং দিয়ে বিভিন্ন লোককথা, পৌরাণিক কাহিনী ও পৌরাণিক গল্প চিত্রিত করা হচ্ছে পটচিত্রে। এইখানে যে আকবরের পটচিত্র করা হয়েছে, আকবর তো আসলে আমাদের নববর্ষের উদ্যোক্তা, যে বাংলা নববর্ষ সে তো আকবরই ছিলেন, তো ওটা দেখে আমার খুব ভালো লাগছে। বেহুলা লক্ষিন্দর, গাজী কালু চম্পাবতী, বনবিবি, ময়মনসিং গীতিকা, সম্রাট আকবর। প্রতি বছরই এখানে আসা হয়। চারুকলার বিভিন্ন চিত্র, এগুলো সব দেখতে ভালো লাগে। নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। এই যে সাজ, এই যে আয়োজন, এই যে মানুষের উপস্থিতি, সবই বাঙালির ঐতিহ্য, বাঙালির বৈশাখকে ঘিরে। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নানা সংকট পেরিয়ে এবারের বৈশাখ বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। আর তাই তো সেই বৈশাখ ঘিরে মানুষের আছে প্রত্যাশা, কেননা এবারের বৈশাখী মিলবে বাঙালির আলোর জাগরণ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশে এখনো অপ্রাসঙ্গিক, তবে ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনা যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে সেই বিষয়ে ব্যবস্থা নিতে ভারতকে বার্তা দেওয়া হয়েছে। ভারত সফর শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি আরও জানিয়েছেন, শেখ হাসিনার সে দেশে অবস্থান বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারতকে জানানো হয়েছে। পলাতক আসামি হিসেবে তাকে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণে জোর দিচ্ছে বাংলাদেশ। বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ভারত সফর। 3 দিনের এই সফরে বৈঠক হয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে। দেশে ফিরেই পররাষ্ট্র উপদেষ্টাকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। অবহিত করেন ভারত সফরের সার্বিক বিষয়ে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করেন, জানান দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক আলোচনা হয়েছে এই সফরে। দ্রুত মেডিকেল ও বিজনেস ভিসা চালুর আশ্বাস দিয়েছে ভারত। আগামী সপ্তাহেই এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার আশা উপদেষ্টার। আমরা একটা পজিশন অফ স্ট্রেংথ থেকে কথাবার্তা বলতে পারি এবং সবখানে
আমরা আলহামদুলিল্লাহ সম্মানও পাই এবং বাংলাদেশকে বিক্রি করে মানে বিএনপি সরকার কিছুই করবে না, বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট নিয়ে কাজ করবে, অ্যান্ড দ্যাট ইজ দি সোল সেন্টারপিস অফ আওয়ার ফরেন রিলেশনস, ফরেন ইকোনমিক পলিসিস। দিল্লি সফরে আবারও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রসঙ্গ তুলে ঢাকা। এই টেররিস্ট ওখান থেকে 1,500 মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে, এটা আমরা বলছি শি ইজ এ টেররিস্ট এবং তার জায়গা বাংলাদেশে আর নাই, শি ইজ ইররিলেভেন্ট টু বাংলাদেশ। তো এখানে যদি মানে যাতে সে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশনের চেষ্টা তাদের সয়েলকে, সভরেন সয়েলকে ইউজ করে যাতে আমাদের দেশে না করতে পারে। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর এখনো চূড়ান্ত নয়। সার্কভুক্ত দেশগুলোর যে কোনো একটিকে এক্ষেত্রে বেছে নেওয়া হতে পারে, রিজনের ভিতরে হইতে পারে, মানে সম্ভবত সফর। এদিকে সরকারের প্রতিশ্রুত কৃষক কার্ড প্রকল্প নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। নববর্ষের দিন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আমাদের মূল উদ্দেশ্য কৃষক কার্ডের মাধ্যমে শুধু কৃষক বা কৃষানি না, যারা মৎস্যজীবী রয়েছেন, প্রাণী সম্পদের সাথে সম্পৃক্ত রয়েছেন, খামারি রয়েছেন, ওনাদেরকেও এই সুযোগের ভিতরে আনা হবে এবং প্রতিটি কৃষক কার্ডের অধীনে 2,500 টাকা করে ওনারা পাবেন রাষ্ট্রের কাছ থেকে, যেন ওনারা কৃষিকাজটা সহজভাবে করতে পারেন। এদিন কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উত্তরবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের কৃষি শিল্প বিকাশে এবং সর্বোপরি কৃষির বিকাশ নিয়ে আমরা অনেক কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথাগুলো শুনেছেন। উনি আমাদেরকে চিনি শিল্পের ব্যাপারে ব্যাপকভাবে উৎসাহিত করেছেন যেন চিনি শিল্পতে আমরা বিনিয়োগে আমরা এগিয়ে যাই। পরে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ভারত সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে। দুদেশের মধ্যে আবেগ এবং সংস্কৃতির যে সম্পর্ক সেটি ধরে রাখতে কাজ করছেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। সকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সব কথা জানিয়েছেন তিনি। দুদেশের জনগণ প্রায় একই সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ধারণ করে। এই আবেগ এবং সংস্কৃতির যে সম্পর্ক সেটা ধরে রাখতে আমরা কাজ করছি। যেসব জায়গায় কাজ করলে দুই দেশের জনগণই লাভবান হবে, সেখানে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ ভারত। জুলাইয়ের বিপরীতে অবস্থান নিয়ে এই সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে বলেও মন্তব্য করেছেন তিনি। গণভোটের রায় বাস্তবায়নে 11 দলীয় ঐক্যের চলমান আন্দোলন আরও বৃহৎ রূপ লাভ করবে বলেও জানিয়েছেন ডক্টর শফিকুর। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন যে বিএনপি যে সংকট তৈরি করেছে সেজন্য তাদের কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি দেশ শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য। সেমিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জুলাই বিপ্লবকে যদি আমরা অস্বীকার করি তাহলেই আমরা গণভোটকে অস্বীকার করব। বক্তারা বলেন সরকার জনগণকে দেয়া ওয়াদার বরখেলাপ করছে। আপনারা আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ সহ সকল এমপিদের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করছেন বাকশালী কায়দায়। বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে যে জুলাই সনদ বনাম জুলাই আদেশ। তারা বলছে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু জুলাই আদেশটা অবৈধ। যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল, শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে সেই ভূত এখন বর্তমান বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে অভিযোগ করেন জামাত আমির। জুলাইয়ের বিপরীতে অবস্থান নিয়ে এই সরকার কোনোভাবেই পার পাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। ফ্যাসিবাদের কালো ছায়া এখন সংসদে দেখতে পাচ্ছি। আগে ওই সংসদে দাঁড়িয়েই আজকে যারা সরকারি দলের গ্যালারিতে বসেছেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেভাবে কথা বলা হতো, আজকে 2-1 আমাদেরকে লক্ষ্য করে সেই রকম কথা বলা শুরু করেছেন। জনগণকে আওয়াজ তুলে আন্দোলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন ডাক্তার শফিকুর রহমান। পরের পরিণতি আরো ভয়ঙ্কর হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।
জ্বালানি তেল পেতে ফুয়েল পাস অ্যাপ ব্যবহারও ভোগান্তি কমেনি। রবিবার থেকে রাজধানীর 7টি পাম্পে ফুয়েল পাস কার্যক্রম চালুর কথা থাকলেও তা আওতায় এসেছে মাত্র 3টি পাম্প। এই দীর্ঘ লাইন আর ভোগান্তি যানবাহন মালিক এবং চালকদের নিত্যসঙ্গী। এখন সরকারের দাবির সাথে মিলছে না মাঠের বাস্তবতা। স্বস্তি দিতে ঘটা করে ফুয়েল পাসের কার্যক্রম শুরু করেছে সরকার, তাতে বিপত্তি আরও বেড়েছে। দীর্ঘ সময় সার্ভার ডাউন আর ধীর গতি কারণে নিবন্ধনই করা যাচ্ছে না। যারাও নিবন্ধন করতে পেরেছেন তারাও বুঝতে পারছেন না ঠিক কোন পাম্পে যাবেন তারা। কারো কারো ক্ষেত্রে নির্ধারিত রিফুয়েলিং স্টেশনের দূরত্ব অনেক বেশি। প্রাইভেট কার, মাইক্রোবাসের জন্য এখনও পর্যন্ত এই ব্যবস্থা উন্মুক্ত নয়, তাই আগের মতোই ভোগান্তি তাদের। সাধারণ মানুষ বলছেন যে সরকারের তদারকি জোরদার করা গেলে কিছুটা স্বস্তি মিলত। অনুষ্ঠিত হলো 14তম DRMC ন্যাশনাল বিতর্ক উৎসবের সমাপনী আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেখানে তথ্য এবং সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেছেন, বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে রয়েছে। এই অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে প্রয়োজন সৃজনশীল, যুক্তিবাদী এবং নৈতিক নেতৃত্ব। গত শুক্রবার শুরু হওয়া 4 দিনব্যাপী এই উৎসবে দেশের 70টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 500 জন শিক্ষার্থী অংশ নিয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্রিটিশ পার্লামেন্টারি, অস্ট্রালস এবং UADC ফরম্যাটে এই বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, যুক্তিভিত্তিক চিন্তা এবং নৈতিক নেতৃত্বের বিকাশ ঘটানো। আয়োজকদের আশা, সারা দেশের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে মুক্ত বুদ্ধি চর্চা বাড়বে। সেই সাথে বৈশ্বিক মানদণ্ডে যুক্তিতর্কের কৌশল বিকাশে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। কোনো জিনিসকে না বুঝে হ্যাঁ বলা যাবে না। আর যদি আমি বুঝে ফেলি তাহলে সেই বোঝার ভিত্তিতে না অথবা হ্যাঁ বলবো, এবং যদি না বলতেই হয় তাহলে না বলার মতো যথেষ্ট পর্যাপ্ত যুক্তি জ্ঞান সহকারী না বলতে হবে এবং না বলার সাহস থাকতে হবে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান বিশ্বকে ব্ল্যাকমেইল করলে মেনে নেবে না যুক্তরাষ্ট্র। সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর তেল রয়েছে, তবে বাকি দেশগুলোর তেল প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। এর আগে ট্রুথ সোশ্যালের এক পোস্টে ইরানকে হুমকি দিয়ে ট্রাম্প লিখেছেন, অবরোধ ভাঙার চেষ্টা হলে ইরানের সামরিক নৌযান ধ্বংস করে দেবে মার্কিন বাহিনী। হরমুজ প্রণালীতে অবরোধের আওতাধীন জলসীমায় কোনো জাহাজ প্রবেশ করলে তা আটক, দিক পরিবর্তন কিংবা জব্দ করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। We can't let a country blackmail or extort. কোনো দেশ সারা বিশ্বকে ব্ল্যাকমেল করবে, চাঁদাবাজি করবে, আমরা তা হতে দিতে পারি না। ইরান সেটাই করছে, আর আমরা তা মোটেই হতে দেব না। আমাদের কাছে প্রচুর তেল আছে, প্রয়োজনের চেয়েও অনেক বেশি, কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলোর এটা দরকার। দর্শক, এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।